মারাত্মক মন খারাপ এবং মারাত্মক ক্ষোভ নিয়ে এই ভিডিওটা শুরু করতেছি। দেখেন, আমার ফেসবুকে যারা ফলোয়ার বা যারা আমার ফেসবুকের লেখা পড়েন তারা জানেন, এবং আমি সেদিনকেও লিখছি, আমার অনেক লেখা আছে 4-5 লাখ ভিউয়ার হয়, কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট নাই। এখন নতুন করে এই চ্যানেলটা খুলছি, আমি জানি যে আমার এই ভিজুয়ালাইজেশন অতটা মানসম্মত না, কারণ আমি হচ্ছে আসলে এটা নতুন ইউটিউবে চ্যানেলে, এগুলো কীভাবে কাজ করতে হয়, এডিটিং করতে হয় অত ভালো বুঝি না। পাশাপাশি আমার ক্যামেরাটাও অতটা মানসম্মত না, এবং সত্যি কথা আমার ওই সামর্থ্যও নেই এখন এই মুহূর্তে হুট করে একটা ভালো ক্যামেরা নেওয়ার। সেজন্য আমি ওইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলিও না যে সাবস্ক্রাইব করতে। মনটা খারাপ কেন জানেন, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই চ্যানেল যখন আমি খুলছি আজকে 1.5 মাস আগে, তার 3 নাম্বার কি 4 নাম্বার ভিডিওতে যে বাংলাদেশে যখন গভর্নর নিয়োগ দিল, ওই দিন আমার ওই ভিডিওটা দেখিয়ে, গভর্নর নিয়োগের প্রথম ভিডিওটা, ওই দিনকে আমি স্পেসিফিকলি বলছি, প্রেডিকশন দিছি যে ইরানের সাথে যুদ্ধ লাগবে কনফার্ম, ইসরায়েলের এবং আমেরিকার, এবং এটা খুব রিসেন্টলি লাগবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রোল প্লে খুবই ভাইটাল রোল প্লে। দেখেন, বিপিসির কাছে কিন্তু বাংলা টাকা থাকে, কারণ সে বাংলাদেশের সব গ্রাহকের কাছে তেল বিক্রি করে, বাংলা টাকার অভাব নাই বিপিসির কাছে। কিন্তু বিপিসি যখন এই তেলটা আমদানি করবে তখন তার ডলার লাগবে, এবং সেই ডলারের যোগান দিবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এটা এনশিওর করতে হবে বাংলাদেশের সবচেয়ে, একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জ্বালানি, সেটার নিরাপত্তা নিশ্চয় করতে হবে। এবং বলছিলাম যে ইরান সংকটের সময় তেলের দাম অনেক আপস অ্যান্ড ডাউন হবে, ডলার সংকট হবে, এবং মধ্যপ্রাচ্যের গণ্ডগোলের কারণে রেমিটেন্সের প্রভাবও কমে আসবে। কোনো গুরুত্ব নেই। আসলে নতুন চ্যানেল তো কেউ সাবস্ক্রাইবও করে না, আর আমারও লজ্জা লাগে এই ধরনের ভিজুয়ালাইজেশনে আসলে কিভাবে বলি সাবস্ক্রাইব করতে। কিন্তু সেটা বিষয় না, এটা আমার ব্যর্থতা, আমার যোগানদারে ব্যর্থতা। কিন্তু এই যে বিটিভি, তারপরে হচ্ছে প্রাইভেট চ্যানেলগুলো, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, কত পত্রিকা দেখেন না, 1.5 মাসের নেন, আই ক্যান চ্যালেঞ্জ এভরি ওয়ান, এনি ওয়ান, গত 1 মাস এই যুদ্ধ চলতেছে, অন্তপক্ষে গত 20 দিনে তাদের কোনো প্রেডিকশন টাইপ লেখা নেই। বাংলাদেশ যে বিপদে পড়তে যাচ্ছে এই ধরনের কোনো লেখা নেই। বাংলাদেশ যে মারাত্মক ডলার সংকটে পড়বে, রেমিটেন্স কমে যাবে, তারপরে হচ্ছে জ্বালানিতে মারাত্মক সংকট তৈরি করবে, এগুলো নিয়ে একটা তাদের গবেষণামূলক লেখা পাবেন না। বড় বড় ঢাকা ইউনিভার্সিটির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় বড় শিক্ষক আছে, বিশাল বিশাল পিএইচডি হোল্ডার, তারা শুধু উত্তেজনামূলক লেখা লিখতে পারে, তাদের লেখা খুঁজে পাবেন না যে প্রিকশন কী নিতে হবে। কোনো ধরনের কোনো ধরনের আগাম সতর্কবার্তা নিয়ে কখনো কোনো বিষয়ে লেখা হয় না যখন বিপদে পড়ে। এখন দেখবেন, এই যে আজকে দেখলাম ডেইলি স্টার লিখতেছে বাংলাদেশ সরকার চাইছে হচ্ছে $2 বিলিয়ন, খুঁজতেছে বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছে ভিক্ষা যাচ্ছে। লজ্জা লাগে না? পাশে নেপাল, একটা ল্যান্ডলক কান্ট্রি, ভুটান ল্যান্ডলক কান্ট্রি, তারা পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের সংকটে পড়লো না। আর এই বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে লজ্জা দিল এই বর্তমান সরকার। প্রথম জ্বালানি সংকটেই পড়লো এই যুদ্ধে বাংলাদেশ। এর থেকে লজ্জার কি হইতে পারে? তাও এই নিউজ ব্রেকডাউন করে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, যে পৃথিবীতে এই যুদ্ধের কারণে সর্বপ্রথম ভিকটিম হতে যাচ্ছে জ্বালানি ভিকটিম বাংলাদেশ, সেটা ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স পত্রিকা এটার ব্রেকডাউন করে, বাংলাদেশের সাংবাদিকরা। অথচ দেখবেন এদের বেতন হয় কত, একটু খোঁজ নেবেন, আর এক একজনের ঢাকায় বাড়ি গাড়ি সব চলে। কিভাবে আয় করে এই প্রশ্নটা করলে তো আবার এই যে কার্ড আছে, সাংবাদিক, মহান সাংবাদিক মঞ্জুর ইসলাম পান্না আছে না, ওইটা যেমন মহান সাংবাদিক, কোথায় যে কী লেখছে কোন দিন কী সাংবাদিক হয়ে গেছে। এই তুষারকে দেখবেন, আব্দুল তুষার যখন নাগরিকের সিইও ছিল তখন থেকে এর এগুলা শুরু হয়েছে। এই মনে করেন পেজগি মার্কা কাজ, পার্সোনাল বিষয়ে গেলাম না, কত টক্সিক বিষয় আলোচনা করবে সেটা সেটা দিবেন, এরা করা শুরু করে দেবে। তারপরে বিএনপিপন্থী কতগুলো আছে তাদেরকে টক্সিক দিবেন, জামাতপন্থী আছে টক্সিক কিছু দিবেন, এরা খুব ভালো করবে। কিন্তু কোনো গবেষণাধর্মী বা ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, বা আমরা কোন ধরনের বিপদে পড়তে পারি, আন্তর্জাতিকভাবে কোন ধরনের কূটনৈতিক চাপ আসতে হবে, এগুলো নিয়ে কোনো প্রেডিকশন নেই। ওই যে কতগুলো আছে, কি মনে করেন,
গুজবের পর গুজব, মিথ্যার পর টক শোতে আসবে, দুনিয়ার মিথ্যা কথা বলবে। মানে এদেরকে সামনে পাইলে আমি কতগুলো প্রশ্ন করবো কোনোদিন যে আপনি অমুক টক শোতে এত বড় মিথ্যা কথা পুরো জাতির উদ্দেশ্যে বললেন কেন। আজব ব্যাপার, তারা আবার সাংবাদিক কার্ড নিয়ে ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। আর আমরা যারা টুকটাক লেখি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, আমাদের কোনো রিকগনাইজেশন নাই, না থাকুক, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরগুলো কপি করলেও তো আপনারা বলেন আপনাদের তো কমন ফেস, তাতে তো সরকার একটা দিক নির্দেশনা পায়, সরকারের মধ্যে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট হয়, তখন সরকারেরও সুবিধা হয়। ভালো মিডিয়া হাউস কিন্তু সরকারের জন্য খুব ভালো। যেই ভালো সংবাদ মাধ্যম সরকারকে সবসময় আগাম সতর্কতা, কোনো বিষয়ে আগাম কোনো প্রেডিকশন করে বা গবেষণা দেয়, সেটা কিন্তু সরকারের জন্য উপকার হয়। সরকারও অনেক সময় অনেক কিছু অত খামখেয়ালি করতে পারে না, অনেক দিক সামলাতে যায়, কিন্তু এই ধরনের প্রেশার গ্রুপের কাজই হচ্ছে গণতন্ত্রের ফোর্থ পিলারই হচ্ছে এই সংবাদ মাধ্যম। এরা শুধু কার্ড নিয়ে ধান্দাবাজি। বিএনপির মধ্যেও দেখছি যে এই জ্বালানি বিষয়ে মারাত্মক খামখেয়ালিপনা, এই খামখেয়ালিপনা নিয়েও আমি ভিডিও করছি। আজকে লজ্জা লাগতেছে না? এই আমাদের পাশের দেশ নেপাল, ভুটান, এরাও এখনও পর্যন্ত মানুষের কাছে ভিক্ষা চাওয়া শুরু করে নাই, আর আমরা এখনই আজকে থেকে ভিক্ষা চাওয়া শুরু করছি বিদেশিদের কাছে $2 বিলিয়ন, কারণ আমাদের জ্বালানি সংকট করতেছে। এবং ইংল্যান্ডের একটা পত্রিকা বলতেছে বাংলাদেশ উইল বি ফার্স্ট ভিকটিম। এগুলো আসলে খারাপ লাগে। এই যে আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে এত ভুল করতেছিল, এত সমস্যা হচ্ছিল, তখনও প্রচুর লিখছি, অনেকের বকা খাইছি, কিন্তু যা যা লিখছি পাই টু পাই মিলছে যে এই ধরনের বিপদ হবে। এমনকি 1 বছর আগে আওয়ামী লীগ যখন পদত্যাগ দেশ ছেড়ে চলে যায় শেখ হাসিনা, তার ঠিক 1 বছর আগে লিখছি যে যেইভাবে চলতেছে সরকার, ঠিক 1 বছরের মধ্যে শেখ হাসিনাকে দেশ থেকে পালাইতে হবে, একদম স্পষ্ট লিখছি। কেন সেটারও ব্যাখ্যা দিছি। এবং এখন যে বাংলাদেশ বিদ্যুতের সমস্যা, জ্বালানির সমস্যা হয়, আমি আরও 4 বছর আগে 2021-এ 2020 সালে যখন বাংলাদেশের রমরমা অবস্থা, অর্থনৈতিক অবস্থা একদম রিজার্ভ ফেলে ফুপে উঠতেছে, রেকর্ড করতেছে $48 বিলিয়ন, তখন আমি যেদিনকে 48 বিলিয়ন লিখছে সেই সময় আমি লিখছি যে 2025-26-এ যায় বাংলাদেশের সবচেয়ে বড় পেইন হবে বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টর। আমি তখন লিখছি 2021-22-এ লিখছি, যখন সবাই ঢোল বাড়ি দিচ্ছে উন্নয়নের, তখন আমি বলছি এই বিদ্যুৎ সেক্টর বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেবে, এবং সেটা 2024-25-এ এসে ধ্বংস করবে। তাই হয়েছে। আমার লেখার মাত্র 2 বছরের মাথায় ওই 48 বিলিয়ন থেকে 2 বছরের মাথায় বাংলাদেশ $22 বিলিয়ন হারায় ফেলছে। কিন্তু ওই যে ফেসবুকে এসে দলকানারা গালাগালি, তখনকার যদি আমার থেকে যারা ফেস ভ্যালু ভালো, তারা যদি এই ধরনের প্রেডিকশনগুলো করতো। আর মজার বিষয় হচ্ছে আমার ওই লেখা চুরি করে আবার 1 বছর পরে ওই এক কপি পেস্ট করে একজন বসাই দিচ্ছে, কারণ এটা তথ্যভিত্তিক একদম ডাটা দিয়ে বসাইছি। এই কাজগুলোই হয়। আমি মেধাবী না, আমি একটু পড়ার চেষ্টা করি। সরি, যারা সাংবাদিক তারা অনেক মেধাবী, বিশাল বিশাল ডিগ্রিধারী, কিন্তু তারা গুজববাজ এবং ধান্দাবাজ। নিজের পেশার প্রতি তাদের কোনো সততা নেই। আজকে বাংলাদেশ যে বিপদে পড়লো জ্বালানি সংকটে, এর 1 নম্বর যদি আমি দোষী বলতে পারি, তাহলে এই মিডিয়া পার্সন যারা এই টক শোতে আসে, 5,000 টাকা করে পায় আমি জানি। কিছু কিছু কয়েকটা চ্যানেল 7,000 টাকা দেয়, কয়েকটা চ্যানেল 10,000 টাকা দেয়, এগুলো জানি। এইটা ছাড়া এদের কোনো কাজ নেই। আসে এক একটা কোনো ইনফরমেশন নাই, কোনো ধরনের তথ্য নাই, কোনো রেফারেন্স নাই, একদম বাগায় দুনিয়ার মিথ্যা কথা বলবে পুরো জাতির সঙ্গে, একদম দিনে দুপুরে মিথ্যা কথা। এরা আবার এক একজন লেখার সময় নিচে সিনিয়র সাংবাদিক। যদি বলি ঠিক আছে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আপনার এন্টার লাইফে জানতে দেখি, পারবে না। আর তুষার আছে, এটাতে তো কিছু বললে দেখি টিভি দিয়েছে কান্দা শুরু করে। বিএনপি নতুন সরকার আসছে, বিএনপি আমি অনেক সমালোচনা করছি এর আগে প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু আবার বিএনপিকে একটু লিভারেজও দিই। সেটা হচ্ছে বিএনপি কেবল নিয়ে ক্ষমতায় বসছে 17 বছর পরে, গভর্নমেন্ট কীভাবে চালাইতে হয় না হয় তারা এখনও বুঝে উঠতে পারতেছে না। স্বাভাবিক, মাত্র 1.5 মাস হয়েছে, তার মধ্যে এত বড় বিপর্যয় আসতেছে। এটা তো বিএনপির তৈরি বিপর্যয় নয়, এটা হচ্ছে আমেরিকা, ইরান, ইসরায়েলের সমস্যা। তাদেরকে যদি আজকে এই যে মিডিয়ার বড় বড় কুতুবরা আসি সারা রাজ্যে মানুষকে জ্ঞান দেয়,
তারা যদি এইগুলো আগে মনে করেন এই খোঁচাখুচি আওয়ামী লীগ বিএনপি তারপরে হচ্ছে জামাত এগুলো খোঁচাখুচি স্বাধীনতা সংবিধান এই মানে মুখ খারাপ করে, এগুলো নিয়ে প্রতিদিন যদি না করে, একদিন যদি একটু গঠনমূলক আলোচনা করতো যাদের ফেস ভ্যালু আছে, তাহলে বিএনপিরও কিন্তু টনক নড়ত, সাংবাদিকদেরও কিন্তু কিছু দায় দায়িত্ব আছে। এই জন্য মন খারাপ থেকে এই ভিডিওটা করলাম যে বাংলাদেশের সাংবাদিকতা আমার মনে হয় সবচেয়ে নিকৃষ্ট পেশার মন মানসিকতার লোকটাই এই পেশার সাথে জড়িত। আর টক শোতে যারা আসে কী বলবো, তাদের তো অনেক বড় বড় ডিগ্রি আছে, সরি টু সে এই ডিগ্রি কেমনে আসছে আমি জানি না, কিন্তু তাদেরকে মিথ্যাবাজ বা গুজববাজ হিসেবে যদি ডিগ্রি দেওয়া যেত খুব ভালো হতো। কেমনে উস্কানো যাবে আওয়ামী লীগকে, কেমনে বিএনপিকে উস্কানো যাবে, কেমনে জামাতকে উস্কানো যাবে, এগুলো ছাড়া এদের কোনো টপিকসই না। আজকে খুব লজ্জা লাগতেছে যে বাংলাদেশ প্রথম ভিকটিম হইতে যাচ্ছে এই যুদ্ধের, যে এত দূরে এখানে গণ্ডগোল হচ্ছে যে বাংলাদেশের একটুক ক্যাপাসিটি নেই, যে মাত্র 1 মাসে জ্বালানি তেলের ধাক্কা সামলাইতে পারে না, তাতেই ভিক্ষার তালা নিয়ে নামছে। স্বাধীনতা স্বাধীনতা করেন, 55 বছর পার হয়েছে এই দেশের জন্মের, এই দেশকে এই যে সংবিধান বলেন কত গল্প মারেন, দেশকে এমন জায়গায় নিয়ে আসছেন যে একটু ধাক্কা খাইলেই হাত পাতা লাগে। এত কষ্ট করে রেমিটেন্স পাঠায়, এগুলো পাচার হয়ে যায়, সেগুলো নিয়ে কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট করে না সাংবাদিকরা। আর আমাদের ভিডিও ভাইরাল হয় না, আমাদের লেখাও ভাইরাল হয় না, কী করবেন? কিন্তু বলি একটুক আপনাদের গ্যারান্টি দেই, যারা যে কয়জন যতটুক দেখেন, ইনশাল্লাহ সবসময় প্রমিস করতেছি সত্য বলার চেষ্টা করব।